আচ্ছা, অনলাইনে যারা আছো তারা দেখো যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, চেক করো। সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু চেক করে ফেলো। আচ্ছা, অনলাইনে যারা আছো, হ্যাঁ ঠিকই মনে হচ্ছে ক্লিয়ার। ওকে, সো আমরা 1 মিনিটের মতো একটু টাইম দিয়ে তোমাদের মধ্যে যারা জয়েন করবে তারা জয়েন করবে, তোমাদের মধ্যে যারা জয়েন করবে না তারা করবে না। সো ম্যাটার না, 1 মিনিটের মতো টাইম দিয়ে আমরা শুরু করে ফেলবো। হুম, সো আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। আমরা পড়বো হচ্ছে আজকে কুলম্বের সূত্রের যতটা পড়েছি সেটারই ম্যাথ করতে হবে অনেক, এবং তারপরে নতুন টপিক আগাইতে হবে। সো ম্যাথ গুলো আগে করবো। ওকে, আর হচ্ছে একটু ওয়েট, ম্যাথ গুলো নিয়ে আসি, দাঁড়াও। আমাদের লাগবে হচ্ছে দ্বিতীয় পত্র। হুম, নাইস। সো সবাই সবাই কি নাস্তা করেছো? নাস্তা করেছো সবাই? আমি উঠেছি একটু আগে, তেমন একটা নাস্তা করতে পারলাম না, মানে পেটে নিল না আর কি নাস্তা, ভালো লাগছে না খাইতে। সো সমস্যা নাই, সেটার কোনো, পড়াশোনা করবো ঠিকই। ওকে, অধ্যায় 2, ঠিক সরি। আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা শুরু করে দিই, হ্যাঁ? সব যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার থাকলে আমরা শুরু করে দিই। ওকে, প্রথম যে ম্যাথটা, সো আগের ক্লাসটা কিন্তু করা থাকতে হবে। আগের ক্লাসটা বলতে তোমার হচ্ছে ওই যে কুলম্বের সূত্রের ক্লাসটা, ওইটা যদি করা না থাকে তাহলে কিন্তু এটাতে প্রবলেম হবে। হ্যাঁ, ওইটা কিন্তু করা থাকতে হবে, না হলে এটা করে কিন্তু লাভ নাই। যেটা শুরুতেই বলে দিলাম, আগের ক্লাস অবশ্যই অবশ্যই পুরোপুরি করা থাকতে হবে, তারপরে তুমি এটা বুঝতে পারবা, তাছাড়া এটা বুঝতে বহুত প্যারা হবে। হুম, দুটি বিন্দু চার্জ, দুটি বিন্দু চার্জ পরস্পর হতে, পরস্পর হতে 3 মিটার দূরে অবস্থিত এবং তাদের মোট চার্জ হচ্ছে 20 মাইক্রোকুলম, মানে দুইটা সম্মিলিত চার্জ, আলাদা আলাদা করে বলা নাই, দুইটা সম্মিলিত বলা আছে। আচ্ছা, সো তারপরে বলা আছে যদি তাদের মধ্যবর্তী বল 0.075 নিউটন হয়, তাহলে চার্জ দুটির মান নির্ণয় করো। সো যারা পারবা তারা 2 মিনিটের মধ্যে আমাকে কমেন্টে অ্যান্সারটা বলবা। আর যারা পারবা না, যারা একটু ভয় পাচ্ছ, সমস্যা নাই, আমিও করব তোমাদের সাথে, এবং করে অ্যান্সারটা মিলাবো। ওকে, সো শুরু করে দিই। যারা পারবা তারা শুরু হয়ে যাও, আর যারা পারবা না তারা হচ্ছে, ও লেখা একটু আসতেছে না, আমি দাঁড়াও ঠিক করে দিই, ঠিক করে দিই, এটা একটু উঁচু করি তাহলে ঠিক হয়ে যাবে।
লেখা একটু উপরে চলে গেছে। আচ্ছা, ঠিক করে দিলাম, যাও। সো আমি একটু বলি, দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 3 মিটার দূরত্বে অবস্থিত এবং তাদের মোট চার্জ হচ্ছে 20 মাইক্রো কুলম্ব। আচ্ছা, যদি তাদের মধ্যবর্তী বল 0.075 নিউটন হয় তাহলে চার্জ দুটির মান নির্ণয় করো। সো আমি আবারও বলছি, দাঁড়াও একটু নিচে ছিল তো, ঠিক করে দিলাম এখন। তাহলে আবার বলি একটু, কি ছিল বলো। দেখো, দুটা বিন্দু চার্জ, সো আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে হলে বিন্দু চার্জ লাগে সেটা জানি। সো দেওয়া আছে দুটি বিন্দু চার্জ পরস্পর হতে তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 3 মিটার এবং তাদের মোট চার্জ, দুইটার মোট চার্জ হচ্ছে 20 মাইক্রোকুলম্ব, মানে দুইটার যোগফল। যদি তাদের মধ্যবর্তী বল 0.075 নিউটন হয় তাহলে চার্জ দুটির মান। সো আমরা ধরি চার্জ দুটি Q1 ও Q2। তাহলে দেখো মোট চার্জ কত। মোট চার্জ বলা আছে 20 মাইক্রোকুলম্ব বা 20 ইন্টু 10⁻⁻6 কুলম্ব। ঠিক আছে, সো মোট চার্জ এটা। তাহলে আমরা একটাকে লিখতে পারি এরকম, 20 কিউটি ইকুয়াল টু 20 মাইনাস Q1, 20 মাইক্রোকুলম্ব মাইনাস Q1। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন যদি কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়, F ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9, রাইট, 1/4πε0 k। এখানে শূন্য মাধ্যম ধরে নিয়েছি কারণ কোনো মাধ্যমের কথা বলা নাই। সো k এর ভ্যালু কত, 1। আচ্ছা, 9 ইন্টু 10⁻9, Q1 ইন্টু Q2, সো Q1 ইন্টু Q2 এর ভ্যালু হচ্ছে এটা 20 মাইক্রোকুলম্ব ডিভাইড বাই r স্কয়ার। r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে 3 মিটার, সো 3 স্কয়ার। ঠিক আছে, দেখো 1/4πε0 k Q1 Q2 ডিভাইড বাই r স্কয়ার, সরাসরি লিখলাম। ঠিক আছে, সো দেখো এখানে তোমার 3 স্কয়ার মানে কত, 9। সো 9 কাটাকাটি। সো এখন তোমার কাছে যেটা থাকে Q1 ইন্টু 10⁻9 ইন্টু 20 ইন্টু 10⁻6 মাইনাস Q1 ইকুয়াল টু হচ্ছে F। F এর ভ্যালু কত, F এর ভ্যালু 0.075 নিউটন। ওকে, সো এটা সলভ করে এখন কি পাওয়া যায় বলো তো, এখানে আননোন কে, আননোনটা হচ্ছে শুধুমাত্র Q1, আননোনটা হচ্ছে শুধুমাত্র Q1। সো তুমি প্রথমত এখানে এক কাজ করো, একটু গুণটা করে দাও। সো Q1 আছে, সো আমাদের কাছে যেটা থাকে 10⁻9 ইন্টু 20 to 10⁻⁻6। So Q1 into 20 into 10⁻3, হ্যাঁ, 20 into 10⁻3 minus Q1 into Q1 square into 10⁻9 equal to হচ্ছে 0.075। ওকে, তো চেক করো। এ আল্লাহ, নিচের লাইন দেখা যাচ্ছে না, দাঁড়াও, বলবো না, দাঁড়াও, এটা একটু পিছে সরাইতে হবে, বুঝছি। ফ্রেমিং আজকে হুট করে সমস্যা হলো কেন, আমি মনে হয় ট্রাইপডের এটা পিছাইছিলাম। দাঁড়াও, পারফেক্ট। এতক্ষণে তোমাদের ভ্যালুগুলো বের হয়ে যাওয়ার কথা যারা করতেছো আর কি। সো সো দেখো আমাদের ইকুয়েশন কোনটা, আমাদের ইকুয়েশন হচ্ছে এইটা, এটা থেকে সলভ করলে Q1 এর ভ্যালু পাওয়া যাবে। সো ইকুয়েশনটা একটু লিখি, ইকুয়েশনটা এই পাশে লিখি, পয়েন্ট, এই সেম ইকুয়েশনটা একটু লিখছে, হ্যাঁ, মানে তোমাদের বারবার তোলা দরকার নেই, একবার তুলেই হবে। 20 ইন্টু 10⁻3 Q1 মাইনাস 10⁻9 Q1 স্কয়ার। চেক করি আমি নিজে, পারফেক্ট। ওকে, তাহলে এটাকে একটু সাজাই লিখি, এটাকে এই পাশে আনি 10⁻9 Q1 স্কয়ার, এটাকে এই পাশে আনি মাইনাস 20 ইন্টু 10⁻3 Q1, আর এটা তো এই পাশে আছে 0.075 ইকুয়াল টু হচ্ছে 0। সো এটা একটা দ্বিঘাত সমীকরণ কার, Q1 এর। সো এখান থেকে Q1 এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। সো দ্বিঘাত সমীকরণ কেমনে সলভ করে, ক্যালকুলেটরে, যে কোনো ক্যালকুলেটরে করতে পারবা, যে কোনো ক্যালকুলেটর দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারবা। এটা আবার এখন বলো না যে কেমনে করে, এটা বেসিক ক্যালকুলেশন জাস্ট।
ক্যালকুলেটরের বেসিক জানলে এটা জানার কথা। সো এ আমরা যাব পলিনোমিয়াল, ডিগ্রি হচ্ছে 2, 10, 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3.075। একটা আসে 2000 কুলম, এটা সম্ভব না এখানে, কারণ হচ্ছে সর্বমোট চার্জ হতো 20 মাইক্রোকুলম। আর একটা আসে 3.75 মাইক্রোকুলম। ভুল করেছি এখানে, কোথাও একটা চেক করো, এর অ্যান্সার মিলে নাই আমার। একটু দাঁড়াও, আমি চেক করি। ভুল করেছি কোথাও আমি, একটু দাঁড়াও। সবার দেখো তো এটা মিলেছে কিনা। আমার বইয়ের অ্যান্সারের সাথে অ্যান্সারটা মিলে নাই, বইয়ে যে অ্যান্সারটা লেখা আছে, তাহলে দেখতে হবে বইয়ের অ্যান্সার ভুল আছে কিনা। সবাই একটু চেক করো এই ক্যালকুলেশনে এখানে কোনো ভুল আছে কিনা। ভুল থাকার কথা না আমার, তাও একটু ডাবল চেক আমাকে করতে হবে এখন। তাহলে 220 মাইক্রোকুলম ঠিকই আছে এটা। সো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q1 Q2, পারফেক্ট। Q1 Q2 দিছি। আচ্ছা, সো Q1 এর সাথে গুণ হবে 10 টু দি পাওয়ার 9 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6, পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা। সো Q1 স্কোয়ারে থাকে, সাথে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 থাকে। ও, আমি ভুল করেছি এখানে, হ্যাঁ 10 টু দি পাওয়ার 9 হবে। ভুল করেছি, ক্যালকুলেটরে ভুল করেছি। ঠিক আছে, এখানে অ্যান্সার আসে হচ্ছে 5 মাইক্রোকুলম। আরেকটা মান আসে, সেটা হচ্ছে মাইক্রোকুলমের চেয়ে বড় হয়। সো মাইক্রোকুলমের চেয়ে বড় হওয়া সম্ভব না, 5 মাইক্রোকুলম হবে। এবং তোমার, তাহলে দেখো 5 মাইক্রোকুলম যদি একটা আসে, তাহলে আরেকটা কত, Q2। Q2 আসে কত, Q2 আসে হচ্ছে 20 মাইক্রো, দেখো Q1 প্লাস Q2 মিলেছিল হচ্ছে 20 মাইক্রোকুলম। সো দেখো এখানে Q2 ভ্যালু কত আসে, 20 মাইনাস 5, 15 মাইক্রোকুলম। সো কত আসে, এই তো দুইটা অ্যান্সার হয়ে গেছে। সো Q2 হয়ে গেল, Q1 হয়ে গেল। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে বসে যেহেতু নতুন একটা টাইপের প্রবলেম, আমি কিভাবে চেক করবো ঠিক আছে কিনা। তুমি সিম্পলি Q1 এবং Q2 এই ভ্যালু বসিয়ে 3 মিটার বসিয়ে দেখবা এটা অ্যান্সার আসছে কিনা। যদি আসে তাহলে পারফেক্ট, ঠিক আছে। যদি না আসে তাহলে ভুল আছে, ঠিক আছে। তো এইভাবে করতে হবে পরীক্ষার খাতায়। ক্যালকুলেটরে শিখাই দেন, ক্যালকুলেটর, এটা অনেকটা ক্যালকুলেটর শিখাই দেন, এই কথাটা অনেকটা কি বলবো, বলি যে ইয়ের মতো, ওই যে কি বলে, আছে না, মনে করো যে আমরা যখন বাসায় মোবাইল আনি, নতুন মোবাইল, তখন বাচ্চারা বলে না, একদম 2-3 বছরের বাচ্চারা, যে একটু শিখায় দাও, এটার পরে কোথায় যাব, ওই রকম অবস্থা। 12-13 বছরের বাচ্চা কিন্তু মোবাইল শিখতে চায় না, কারণটা হচ্ছে সে মোবাইল অটোমেটিকলি শিখে যায়, ইউজ করতে করতে শিখে যায়, তাকে শিখাইতে হয় না, কারণ মোবাইলটা দেখতে ইন্টারেস্টিং লাগে। ক্যালকুলেটর আমরা পারি না, কারণ ক্যালকুলেটর দেখতে ইন্টারেস্টিং না। ক্যালকুলেটর নিয়ে ইন্টারেস্ট গজাও, মানে হচ্ছে তুমি যদি, তোমার যদি প্রয়োজন থাকে শেখার, তুমি দেখবা শিখে যাবে। তোমার যদি প্রয়োজন না থাকে, জোর করে শিখায় লাভ নেই। তবুও ক্যালকুলেটরের অনেক তোমার টিউটোরিয়াল পাওয়া যায়, দেখতে পারো। কিন্তু ক্যালকুলেটর জিনিসটা আসলেই এত ইজি যে আমরা যে পারি না, আমরা নিজেদের জন্য পারি না আসলে। নিজেরা শিখলে যখন তখনই শেখা যায়। ইউজার ফ্রেন্ডলি আসলে, মোবাইলের মতোই। আচ্ছা, এরপরে এরপরের যেটা আমরা করব সেটা হচ্ছে বোর্ড এবং অ্যাডমিশন, দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। So, আমি প্রশ্নটা আগে লিখি। সমভাবে চার্জিত দুটি সোলার বল এর প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 1 গ্রাম এবং প্রতিটি ভর 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 এবং 1 গ্রাম এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা একই বিন্দু থেকে ঝুলন্ত
এরা একে অন্যকে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে। আচ্ছা, প্রত্যেকটি বলের চার্জ নির্ণয় করো। প্রত্যেকটি বলের চার্জ নির্ণয় করো। সো এখানে কি হচ্ছে দেখো, সমভাবে চার্জিত দুইটি সোলার বল। শোলা কি? শোলা হচ্ছে ওই যে আমরা যখন জিনিসপাতি কিনে অনেক সময় ওই সাদা সাদা যে জিনিসটা পাওয়া যায়, যেটার মধ্যে মনে করো যে বিশেষ করে কাচের জিনিস কিনলে, কাচের জিনিস যেটা ভেঙে যেতে পারে সেটা পরিবহনের সময় শোলা দিয়ে পরিবহন করা হয়। এই সাদা সাদা জিনিসটা অনেকেই তোমরা ওটাতে ঘর বাড়ি বানাও বা ছোটবেলায় খেলো অনেকে। শোলা। তো শোলার বল, শোলা কি? শোলা হচ্ছে শোলার নিজের উপরে চার্জ রাখতে পারবে যদি চার্জের না পরিবহন হয়। সো সোলার বল দুইটা সমভাবে চার্জিত সোলার বল, ভর প্রত্যেকটা ভর 1 গ্রাম, এবং এত দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা। সিল্ক কেন সেটাকে বুঝতে হবে। সো আসলে যে কাহিনীটা হয়েছে এখানে, এখানে আসলে এটা এইভাবে আছে। আমি বলতেছি যে এইভাবে কেমনে বুঝলাম। দুইটা সোলার বল তারা এইভাবে আছে, এইভাবে কেমনে বুঝলাম। দেখো, প্রতিটার ভর 1 গ্রাম, ভালো কথা। এত সেন্টিমিটার দৈর্ঘ্যের সিল্কের সুতা, তো প্রত্যেকটা আসলে প্রত্যেকটা, এই দেখো প্রতিটি বলেছে, হ্যাঁ প্রতিটি, আসলে প্রতিটি এত দৈর্ঘ্যের সিল্কের সুতা। সো এতটুকু হচ্ছে 80 সেন্টিমিটার, এটাও 80 সেন্টিমিটার, এটাও 80 সেন্টিমিটার। এরা একে অন্যকে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে। বিকর্ষণ কেন করবে? কারণ একই ধর্মী চার্জ। ধরো এটাও প্লাস, এটাও প্লাস, কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, দূরে দূরে ঠেলবে। কিন্তু বিকর্ষণ করারও একটা লিমিট আছে, এর বেশি বিকর্ষণ করে থাকতে পারবে না। খেয়াল করো, এখানে তারা পরস্পরকে তো বিকর্ষণ করছে। তো বিকর্ষণ বলটা কিরকম হবে দেখতে, এইদিকে বা এইদিকে। এখন কথা হচ্ছে এটা সিল্কের সুতা কেন? অন্য কিছু হলে সমস্যা কি হতো? দেখো, এখানে যদি চার্জের পরিবহন হয় এমন কিছু দাও, তাহলে কিন্তু এই চার্জ এবং এই চার্জ পরিবহন হতেও পারে, নাও পারে। সো সিল্কের সুতা দিয়ে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আসলে। সো সমবায় চার্জিত, সমবায় বলতে সেম চার্জ, তাহলে এটার চার্জ যদি কিউ হয়, এটার চার্জও কিউ। সো খেয়াল করো, ডাটাগুলো আমার মিলাও। প্রতিটার ভর, সো প্রতিটার এম দেওয়া আছে, এবং এত দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা ঝুলন্ত, একে অন্যকে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে। সো এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। সো আঁকানোতে প্রবলেম আছে, কারণ এটা 4 সেন্টিমিটার, এটা 80, এটা সম্ভব না। 80 বলতে বহুত বড়, চার্জ বলতে বহুত ছোট আসলে। এটা রিয়েল লাইফের ঘটনা বলা হয়েছে। সো আমরা বোঝানোর জন্য একটু বড় করে আঁকাইছি যেন বোঝা যায়। কিন্তু 80 বলতে বহুত বড়, 80 সেন্টিমিটার, এটা 20 গুণ বড়, এটা ছোট তো 4 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটি বলের চার্জ কিউ এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা কি ইউজ করবো বলতো? কুলম্বের সূত্র ইউজ করবো। আচ্ছা, কুলম্বের সূত্র যখন ইউজ করবো, এখানে আরো কিছু কাহিনী আছে। যেরকম এখানে খেয়াল করো, এই যে সুতাটা যাদের মাধ্যমে এরা যুক্ত, এরা কিন্তু টান টান হয়ে আছে। কি আছে? সুতাটা টান টান হয়ে আছে। সো টান টান হয়ে থাকলে সুতার এই দিক বরাবর টান বল ক্রিয়া করবে, এবং এই দিক বরাবর একই জিনিস, দুই পাশে সেম জিনিস, টান বল কিন্তু ক্রিয়া করবে, টান বল ক্রিয়া করবে। আচ্ছা, আমি একটু ব্রেক দিব, সমস্যা নাই, জিজ্ঞেস করার জন্য যে বুঝছো কিনা। আপাতত একটু বুঝতে থাকো, জাস্ট আর 1টা মিনিট। দেখো, এখানে এই কোণটা উল্লম্বের সাথে এই কোণটা যদি থেটা হয়, তাহলে দেখো দুই পাশে কিন্তু সেম জিনিস। আমি যে কোনো এক পাশে চিত্র আঁকালেই হবে, আমি এই পাশে আঁকাই, হ্যাঁ এ পাশে আঁকাই, এ পাশেও আঁকাইতে পারতাম, সমস্যা না। এ পাশে এক পাশে দেখাই, কারণ দুই পাশে সেম জিনিস আঁকাতে হচ্ছে আর কি। এটা থেটা হয়, তাহলে খেয়াল করো, এই কোণটাও থেটা। কেন? কারণ এইটা এবং এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে দেখো, এইটা টি এবং এইটা থেটা, এবং খেয়াল করো তাহলে এইদিকে একটা উপাংশ থাকবে। টি এর তাহলে দুইটা উপাংশ, টিটাকে আমরা ভাগ করে নিচ্ছি, দেখো দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এই বরাবর এবং একটা হচ্ছে এই বরাবর। তাহলে টিটা খেয়াল করো,
দেখো দেখো যে টি এর চিত্রটা একটু খেয়াল করো। টি টি এটা, এবং এই কোণটা হচ্ছে থেটা। সো এটা কত হবে? টি কস থেটা, এবং এটা কত হবে? টি সাইন থেটা। ভেক্টর, ভেক্টরের কি করলাম? উপাংশে ভাগ করা। যার সাথে থেটা তাকে হয় কস, যার সাথে থেটা তার হয় কস, আর বিপরীত দিকের হয়টা হচ্ছে সাইন। সো এটা কে হবে? এটা হবে হচ্ছে টি কস থেটা, এবং এটা কি হবে? টি সাইন থেটা। ওকে, সো এতটুকু বলা যে কেউ সমস্যা আছে কিনা এতটুকুতে, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তো আমি একটু টাইম দিয়ে বোঝাতে চাচ্ছি। ফিগার অবশ্যই আঁকতে হবে, ফিগার ছাড়া তুমি ম্যাথ করবা কেমনে? এই ফিগার ছাড়া তুমি ম্যাথটা করবা কেমনে? এই ফিগার অবশ্যই আঁকতে হবে। হ্যাঁ, এমন না যে স্কেল দিয়ে আঁকাইতে হবে, তুমি রাফলি জাস্ট আঁকায়, জাস্ট পেন্সিল দিয়ে আঁকায় বা কলম দিয়ে আঁকাবে না, পেন্সিল দিয়ে আঁকায়, রাফলি আঁকায় জাস্ট দেখাই দিবা। আমি যেভাবে রাফলি আঁকা, আমি কি স্কেল ইউজ করছি? স্কেল ইউজ করি না, রাফলি আঁকাইছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিল্ক কেন বুঝি নাই? সিল্ক না থাকলে অন্য কিছু দিলে চার্জের হেরফের হইতে পারতো, তাই চার্জটা যেন ঠিকঠাক থাকে, তাই সিল্ক দেওয়া। আমিনা চৌধুরী একবার বলছো যে আবার ভাইয়া, আচ্ছা সমস্যা নাই, আবার দেখো, দুইটা বল কিউ চার্জ যুক্ত, একই চার্জ যুক্ত বলা আছে, সমবায়ে চার্জ যুক্ত, মানে কি এটা কিউ এটাও কিউ, ঠিক আছে, সেম চার্জ, সেম চার্জ, এবং তারা পরস্পর একই চার্জ যুক্ত হলে কি হবে? এমনিই বোঝা যাচ্ছে বিকর্ষণ করবে। আচ্ছা, এবং এদেরকে সেট আপটা করা হয়েছে এইভাবে যে তাদের সাথে সিল্কের সুতা দ্বারা যুক্ত, একটা সিলিং থেকে, একটা ছাদ থেকে সিল্কের সুতা দ্বারা তারা যুক্ত। সো তারা দেখা গেছে সর্বোচ্চ এত দূর যায়। সর্বোচ্চ কেন যায় সেটা এখনই বুঝবো, তার আপাতত দেখো সর্বোচ্চ এত দূর যায়, এবং সর্বোচ্চ যখন এত দূর যেয়ে তারা স্থির হয়, এই জায়গায় যেয়ে তারা স্থির, এবং দেখা যায় তাদের মধ্যবর্তী দূরত্ব এইভাবে হচ্ছে 4 সেন্টিমিটার, আর সুতার দৈর্ঘ্য বলা আছে 80 সেন্টিমিটার। তারপর আমরা কি করলাম? তারপর যেহেতু পরস্পর বিকর্ষণ করছে, এই রেটটা হচ্ছে বিকর্ষণ বল, কুলম্বিক ফোর্স, যেটা আমরা পড়েছি অলরেডি, এবং এইটা হচ্ছে টান বল, এটা হচ্ছে এই বরাবর সুতা বরাবর হচ্ছে টান বল। এখন টান বলটা আঁকা বাঁকা ভাবে আছে, আঁকা বাঁকা আছে। তো এটাকে ঠিকঠাক করার জন্য আমরা যেটা করলাম, এই কোণটাকে ধরে নিলাম হচ্ছে থেটা। তাহলে এই কোণটা হয়ে গেল থেটা। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা এবং এই কোণটা হচ্ছে একান্তর কোণ। সো দেখো তুমি এখানে চিন্তা করো, এইটা টি টান এবং এটা হচ্ছে থেটা। সো টিটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে টি কস থেটা এবং একটা হচ্ছে টি সাইন থেটা। ঠিক আছে, ওই কাজটাই করেছি। সো টি কস থেটা এবং টি সাইন থেটা। এখন খেয়াল করো, এখন তোমার কি মনে হয় যে এখানে সব রকম বল করে ফেলা হয়েছে বা সব রকম বল দিয়ে দেওয়া হয়েছে? না, আরেকটা বল বাদ আছে, সেটা হচ্ছে দেখো ভর আছে কিন্তু এদের। তো ভর থাকলে কি হবে? নিচের দিকে এমজি কিন্তু ফোর্স আছে, এটাতেও তাই, নিচের দিকে এমজি ফোর্স আছে। এবং এই চারটা ফোর্স দেখো খেয়াল করে, একটা এই চার্জটার উপরে কয়টা ফোর্স আছে? তুমি যদি জাস্ট চার্জটাকে আলাদা করে আঁকাও, চার্জটার উপরে উপরের দিকে টি কস থেটা, নিচের দিকে এমজি, ডান দিকে হচ্ছে কুলম্বিক ফোর্স, মানে বিকর্ষণ বল, চার্জের বিকর্ষণ বল, আর এইদিকে হচ্ছে টি সাইন থেটা। চারটা ফোর্স আছে। এই চারটা ফোর্স মিলে কি করছে বলতো? এই চারটা ফোর্স মিলে এটাকে সাম্যাবস্থায় রাখছে বা এই জায়গায় স্থির রাখছে। এটা কি তেমন না যে সে গতিশীল? দেখো তারা বলেছে যে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে, মানে ফিক্স করে দেওয়া যে 4 সেন্টিমিটারই থাকবে। সো তারা নিচেও নামতেছে না, উপরেও উঠতেছে না, তারা এই জায়গায় আছে একদম। সো তুমি হচ্ছে এখানে তাহলে ইজিলি বলতে পারো যে এই জায়গায় কি আছে? বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে কি উপরে নিচে যাচ্ছে না, বামে ডানেও যাচ্ছে না। তাহলে তুমি বলতে পারো উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, যেহেতু উপরে নিচে যাচ্ছে না। সো তুমি বলতে পারো হচ্ছে
টি কস থেটা ইকুয়াল টু হচ্ছে এম জি। 1 নম্বর ইকুয়েশন দাও। এবং বামে ডানেও যাচ্ছে না, সো বামে যে পরিমাণে বল ডানে সেম পরিমাণে বল, সো তুমি বলতে পারো হচ্ছে টি সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে এফসি বা কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্স কার কার মধ্যে? এই যে তোমার দুইটা চার্জের মধ্যে, এইটা এবং এইটা, সো তাদের মধ্যবর্তী ফোর্সটা কত একটু হিসাব করে ফেলি। এটা ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে। কিউ1 এর ভ্যালু কত? কিউ টু এর ভ্যালু কত? কিউ, যেহেতু সেম চার্জ বলেছে, একই মানের চার্জ, সমভাবে চার্জিত বলেছে, ডিভাইড বাই দূরত্ব কত? দূরত্বকে আমরা ধরি হচ্ছে ডি, এটা ডি ইকুয়াল টু কত? 4 সেন্টিমিটার, সো ডি স্কয়ার। ঠিক আছে, সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। দেখো এতটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা? আমাদের ম্যাথ অর্ধেকের বেশি শেষ, এখন জাস্ট এখান থেকে একটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। একটু বলো ঠিক আছে কিনা এতটুকু। তাড়াতাড়ি বলো। দুই নাম্বার ইকুয়েশন, এই 2 নাম্বার ইকুয়েশন কি ছিল বলো? এই যে জিজ্ঞেস করছো সেই বলবা 2 নাম্বার ইকুয়েশন কেন লিখছি। ডান দিকে এফসি এবং বাম দিকে টি সাইন থেটা, তারা পরস্পর সমান, সমান না হলে তো বামে ডানে চলাচল করতো, যে কোনো একদিকে। সমান হলেই তো বামে ডানে মুভ করবে না, দুই দিকে সেম পরিমাণে বল, সো দুইটা সমান। আর এফসিটা কি? এফসিটা হচ্ছে এই কিউ চার্জ এবং এই কিউ চার্জের মধ্যে কুলম্বের বল, বিকর্ষণ বল। টান বল উপরে না, টান বল উপরে এবং এই দিকে, দুই দিকে কাজ করছে এখানে দেখো। এবং টান বল কাজ করবে হচ্ছে সুতা বরাবর, সুতা যেদিকে টান বলটা সেদিকে, সুতা যেদিকে টান বলটা সেদিকে। কোন কি বিন্দুর অপোজিট, কোন বিন্দুর অপোজিটে কোন ধরবা? টি সাইন থেটা দড়ির টান বল, এই তোমরা চ্যাপ্টার 4 পড়ো নাই, আচ্ছা পড়ো নাই, সরি, টান এখনো পড়ো নাই, চ্যাপ্টার 4 পড়ো নাই, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 পড়ো নাই। টি সাইন থেটা হচ্ছে টান বলের উপাংশ। এই তোমাদের এতদিনে তো উপাংশ পড়ার কথা, এখন এটা বলো না যে উপাংশ পড়ো নাই, উপাংশ পড়ছো তো ভেক্টরে। এই যে টি কোনটা? এই যে টি, টি তো এ বরাবর ছিল, টান বলটা, টান বলটাকে দুই ভাগে ভাগ করছি আমরা, এটা ছিল থেটা, এটাকে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে টি কস থেটা এবং একটা হচ্ছে টি সাইন থেটা। যে কোনো একটা চার্জের উপর সমীকরণ দাঁড় করতেই পারি, এই যে সমীকরণ দাঁড় করলাম তো দুইটা, যে কোনো একটা চার্জের উপর, সমস্যা কি? আমরা দেখছি সেই চার্জটা কি রকম বল ফিল করছে সেটা দেখছি। নিউটনের বলবিদ্যা পড়ানো শেষ, হ্যাঁ নিউটনের বলবিদ্যা পড়ানো শেষ, এখন বলতেছো টান বলটা কোন দিকে, মানে কি লাভ তোমাদের ধরে? পড়ো নাই কেন? পড়াইছে তো, তো পড়ো নাই কেন তোমরা? আজব, ওগুলা না পড়ে এগুলা পড়ে লাভ আছে? ওগুলা কেন আগে পড়ানো হয়েছে যেন এগুলা বুঝতে পারো। আমি কেন আগে ঢুকি নাই? আমি তো মানে দেখছি যে এগুলা আগে পড়ুক, ভেক্টর পড়ুক, ওটা পড়ুক, তারপরে তো না, তাহলে তো বুঝবে না। তো তোমরা যদি না পড়ো, না পড়ে এখানে প্রশ্ন করে লাভ আছে? পড়ো নাই কেন টান বল? হ্যাঁ খুব ভালো করে শেষ করছে প্রমিত তো, হ্যাঁ বলতেছো তো তোমরা, সো ওয়াই নট, এখন এসে প্রশ্ন করতেছো কেন? টান বল না পড়ে এগুলা পড়ে লাভ আছে? টান বল পড়ো নাই কেন? ক্লাসে তো করাইছে। আচ্ছা যাই হোক, সো দেখো 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, এখন আমাদের কি লাগবে বলো তো? চার্জের ভ্যালুটা লাগবে, কিউ স্কয়ারের ভ্যালু লাগবে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে, কাজ করব সেটা হচ্ছে, তোমরা এক কাজ করো, সেটা 2 ভাগ 1 করে দাও। 2 ভাগ 1 করলে কি পাবা দেখো, টি সাইন থেটা বাই টি কস থেটা, একটু লিখে ফেলি সমস্যা নাই, টি সাইন থেটা বাই টি কস থেটা ইকুয়াল টু হচ্ছে এফসি বাই এমজি। বা দেখো টি টি কাটাকাটি যায়, সাইন বাই কস করলে কত? ট্যান, তাহলে এফসি ইকুয়াল টু কত? এমজি ট্যান থেটা। সো এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ওকে, সো এফসি, এফসি কি? এফসি হচ্ছে কুলম্বিক ফোর্স,
দুইটা চার্জের মধ্যবর্তী বিকর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে mg tan থিটা। সো হয়ে গেছে। এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে fc এর ভ্যালুটা একটু বসাই দেই। তাহলে 9 × 10⁻৯, কে এর ভ্যালু কত 1, যেহেতু শূন্য মাধ্যম কোনো বলা নাই কিছু, শূন্য মাধ্যমে আছে, ইনটু 9 × 10⁻৯ ইনটু q1 ইনটু q2, q1 এর ভ্যালু q, q2 এর ভ্যালু q, সো q স্কয়ার বাই মধ্যবর্তী দূরত্ব তার উপরে স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু হচ্ছে mg tan থিটা। সো দেখো সব ভ্যালু বসিয়ে দাও, q এর ভ্যালু বের করব, d এর ভ্যালু 4 সেন্টিমিটার, সো 0.04 এর উপর স্কয়ার, মিটারে চেঞ্জ করলাম, m এর ভ্যালু কত 1 গ্রাম, তাহলে গ্রামকে কেজিতে কনভার্ট করো, জি এর ভ্যালু 9.8। এবার আসো ট্যান থেটা, ট্যান থেটা, থেটা কোনটা কোনটা, থেটা হচ্ছে এই কোণ বা এই কোণ, দুই পাশে সেম জিনিস, দুই পাশে তো সেম। তাহলে দেখো তুমি এই ত্রিভুজটা একটু খেয়াল করো, ট্যান থেটা মানে কি লম্ব বাই ভূমি, রাইট, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অথবা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো থেটার ভ্যালু লাগবে, রাইট। তাহলে থেটা খেয়াল করো, সাইন থেটা তুমি যদি যাও, সাইন থেটা গেলে আরো সুবিধা হবে এখানে, সাইন থেটা খেয়াল করো, এটা যদি থেটা কোণ হয় তাহলে লম্ব কোনটা, এটা থেটা হলে লম্ব কিন্তু এটা, অতিভুজ কোনটা, অতিভুজ এটা। খেয়াল রাখবা যেখানেই থেটা কোণ নিব তার বিপরীতটা সবসময় কিন্তু লম্ব হবে, যেখানেই থেটা নিব তার বিপরীতটা সবসময় লম্ব হবে। আমরা যদি এখানে থেটা নিতাম তাহলে বিপরীতটা এটা হইতো লম্ব, এটা থেটা নিচ্ছি তার বিপরীতটা এটা হচ্ছে লম্ব। তো সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, পুরাটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে অর্ধেকটা কত, পুরোটা যদি হয় 4 সেন্টিমিটার তাহলে অর্ধেকটা কত 2 সেন্টিমিটার, সো 2 সেন্টিমিটার ডিভাইড বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত 80 সেন্টিমিটার, সো থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2/80, ঠিক আছে। সো ইনটু ট্যান অফ থেটা, থেটার ভ্যালু কত সাইন ইনভার্স 2/80। দেখো এই ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তাড়াতাড়ি। এই ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা। ইনভার্স পাঁচটুকু আরেকবার, এই সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি বলো, লম্ব বাই অতিভুজ নাকি ভূমি বাই অতিভুজ নাকি লম্ব বাই ভূমি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এখানে কোন কোনটা দেখো, এই ত্রিভুজ দেখো, এই ত্রিভুজে অ্যাঙ্গেল কোনটা এটা, থেটা, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, অতিভুজ কোনটা এটা, এই ত্রিভুজ, লম্ব হচ্ছে কত, পুরাটা যদি 4 সেন্টিমিটার হয় অর্ধেক কত 2 সেন্টিমিটার, লম্ব 2 সেন্টিমিটার, অতিভুজ কোনটা এটা 80 সেন্টিমিটার, 2/80, তাহলে কত থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2/80, থেটার ভ্যালু, এটা থেটার ভ্যালু, সো এমজি ট্যান থেটা, এমজি ইন্টু ট্যান ইন্টু থেটা, ট্যান ইন্টু না ট্যান অফ থেটা মানে এই অ্যাঙ্গেলটা সাইন ইনভার্স 2/80। সো দেখো এখানে আমরা তাহলে আননোনটা কি, সবকিছুই এবার নোন, আননোনটা হচ্ছে কিউ স্কয়ার, ক্যালকুলেটরে সরাসরি এগুলা বসাই দিই, আননোনটা বা কিউ স্কয়ারের ভ্যালুটা চলে আসবে। সো দেখি 9 × 10⁹ 0.04 স্কয়ার 10⁻³ ইন্টু 1 গ্রাম না উকলা, প্রতিটা ভরে 1 গ্রাম, হ্যাঁ 10⁻³ দিয়েছি, ইন্টু 9.8 ইন্টু 10 অফ, ক্যালকুলেটর অবশ্যই অবশ্যই ডিগ্রিতে মোডে থাকতে হবে, রেডিয়ান মোডে এই ক্যালকুলেশন হবে না কারণ এখানে ডিগ্রিতে আমরা নিব, হ্যাঁ 2/80, তাহলে 6.6
ন্যানো কুলম্ব আসার কথা। সো কিউ এর ভ্যালু হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এটা আসবে, দেখো, চেক করো সবাই, ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেটরে করো। এটা কিউ এর ভ্যালু আসবে হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, বা -9 মানে কি, ন্যানো কুলম্ব। কিউ ইকুয়াল টু 6.6 ন্যানো কুলম্ব। সো এটারও চার্জ এটা 6.6 ন্যানো কুলম্ব, এটারও চার্জ এটা, ঠিক আছে। সো দুইটা মিলেই হচ্ছে, দুইটা মিলে না, মানে দুইটাই পরস্পরকে এত দূরে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করবে। যেটা বললাম আসলে, এটা শুধু বোর্ড পরীক্ষা না, একদম অ্যাডমিশন পর্যন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আচ্ছা, এরপরে আমরা একটা ম্যাথ করব, তারপরে হচ্ছে নতুন একটা টপিকে যাব। হ্যাঁ, এরপরের যে ম্যাথটা আমরা করব, তারপরে নতুন টপিক ধরবো। বলা আছে হচ্ছে 2 ইন্টু 10⁻, আচ্ছা এটা বাদ দাও, আরেকটা কথা, এটা তো বেশি সোজা। একটি টেস্ট চার্জ, একটি টেস্ট চার্জ কিউ ইকুয়াল টু +2 মাইক্রোকুলম্বকে Q1 ইকুয়াল টু +6 মাইক্রোকুলম্ব এবং Q2 ইকুয়াল টু +4 মাইক্রোকুলম্ব, এই দুটি চার্জের মধ্যবর্তী স্থানে রাখা হলো Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব যদি 0.1 মিটার হয়, তবে কিউ এর উপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখ নির্ণয় করো। আমরা মনে হয় ক্যামেরাটাকে একটু সামনে আগাইতে পারি, এর ফলে একটু বেটার লাগবে দেখতে। একটু সামনে আগানো যায়, একটু বেশি দূরে সরে গেছে। 10⁵ কই থেকে আসলো? ঠিকই আছে, দেখো আমার তো বইয়ের অ্যান্সারের সাথে একদম অ্যান্সার মিলে গেছে। সো আমরা ঠিকই আছে, তুমি হয়তো কোথাও মিস করেছো, কোথাও কিছু একটা। পানির ফোঁটার অঙ্কগুলা, পানির ফোঁটার অঙ্ক করাতে গেলে বিভবের অঙ্ক লাগবে। বিভব পড়াই নাই, বিভব নেক্সট দিনও পড়াবো না। আজকে আমরা হচ্ছে প্রাবল্য নিয়ে থাকবো সর্বোচ্চ। প্রাবল্য নিয়ে পড়ার পরে হচ্ছে প্রাবল্যের ম্যাথ করাবো আরেকদিন, তারপরে হচ্ছে বিভব ধরবো। দেরি আছে। বিভব ধারকত্ব যখন পড়ানো হয়, তারপরে পানির ফোঁটার ম্যাথ পড়ানো হয়। সেটা শুরু করে দেই, দেরি না করে। দেখো, একটি টেস্ট চার্জ, এটাকে টেস্ট চার্জ মানে কি এটা লিখে ফেলো একটু। টেস্ট চার্জ মানে হচ্ছে, আছে না যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওই রকম।
বগা কান্দেরে, রাইট? টেস্ট চার্জ তো ফান্দে পড়িয়া, মানে ফান্দে পড়া বগা আসলে। টেস্ট চার্জ মানে হচ্ছে যার উপর আমরা টেস্ট করব, যেরকম গিনিপিগ। গিনিপিগ এমন একটা বস্তু, বা বস্তু বলছি, প্রাণী, যেটাকে ধরে টেস্ট করা হয়। যেরকম তুমি যে কোনো টিকা টিকা টেস্ট করা হয় বানরের উপরে, তারপর হচ্ছে ইঁদুরের উপরে টেস্ট করা হয়। তো এরা হচ্ছে টেস্ট অবজেক্ট। তো টেস্ট চার্জ মানে হচ্ছে যাকে ধরে টেস্ট করা হচ্ছে। নর্মালি টেস্ট চার্জ গুলা একটু পরে যখন আমরা পড়বো তখন দেখবো, টেস্ট চার্জ মানেই বোঝায় হচ্ছে +1 কুলম। নর্মালি বেশিরভাগ এক্সপেরিমেন্টে +1 কুলম ধরে করা হয়, কারণ আমরা পরে দেখব। কিন্তু আপাতত বলা আছে এখানে টেস্ট চার্জটা +1 কুলম না, টেস্ট চার্জটা হচ্ছে +2 মাইক্রোকুলম। সো কি হয়েছে, একটা টেস্ট চার্জ +2 মাইক্রোকুলমকে ধরা হয়েছে, ধরে বাইন্ধে রাখা হয়েছে এখানে। সো ধরে বাইন্ধে রাখা, কই বাইন্ধে রাখা হয়েছে, +6 মাইক্রোকুলম এবং +4 মাইক্রোকুলমের মাঝখানে। সো বাম পাশে আছে +6 ধরো, Q1 +6 মাইক্রোকুলম, এবং ডান পাশে আছে হচ্ছে +4 মাইক্রোকুলম, রাইট কথা, হ্যাঁ, Q2 +4 মাইক্রোকুলম। ঠিক মাঝখানে, মধ্যবর্তী স্থানে এক্স্যাক্টলি কোথায় বলা নেই, সো আমরা ধরে নিব ঠিক মাঝখানে। হ্যাঁ, কারণ ম্যাথ করতে লাগবে তো দূরত্বটা লাগবে, কিন্তু এখানে দূরত্বটা এভাবে বলাই নেই। সো আমরা ধরে নিব মধ্যবর্তী স্থান বলতে একদম মিডল পয়েন্টে। এর মধ্যবর্তী দূরত্ব Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.1 মিটার। তাহলে অর্ধেক অর্ধেক করো, এতটুকু কত, এতটুকু হচ্ছে 0.5 মিটার, 0.05 মিটার, 0.1 এর অর্ধেক, এতটুকু 0.5 এর 0.1 এর অর্ধেক। বলো চিত্রে কারো কোনো ঝামেলা আছে কিনা, তাড়াতাড়ি বলো। কি জানি, আমার ক্লাসে আজকে স্টুডেন্ট সংখ্যা সেদিন ছিল 900, আজকে হচ্ছে 350। সো আমিও হচ্ছে ম্যাথ গুলা সেদিন 900-র মতোই করাইছি, আজকেও ম্যাথ গুলা 350-র মতোই করাচ্ছি। যেমন কুকুর তেমন মুগুর নাকি। সেদিন দেখবা আমি একটু খুব ভালো বেশি ম্যাথ গুলা করাইছিলাম আসলে ইচ্ছা করেই, কারণ অনেক বেশি স্টুডেন্ট ছিল, ওটা আমার রেকর্ড ছিল আসলে 900। তো সেদিন আমার এমনি ভালো লাগতেছিল। আজকে রেকর্ড নাই, আজকে রেকর্ডটা নাই। আচ্ছা, তো ঝামেলা নাই, তো আমরা শুরু করে দেই। সো দেখো এখানে, তো টেস্ট চার্জের উপর কি হচ্ছে সেটা দেখতে হবে। টেস্ট চার্জের উপরে খেয়াল করো, এই প্লাস Q1 যে প্লাস চার্জ, এই প্লাস চার্জকে কি করবে, বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে। আমরা দেখবো এটার উপর কি ইফেক্ট হচ্ছে সেটা, ঠিক আছে। দেখো, কুলম্বের সূত্র দুইটা চার্জের উপরে অ্যাপ্লাই করা যায়, এটা এবং এটার উপরে অ্যাপ্লাই করা যাচ্ছে, তবে আমরা দেখবো ওভারঅল এটার উপরে কি হচ্ছে। সো আমরা এটার উপরে যে এরকম ফোর্স পাচ্ছি সেগুলো চিত্র আঁকাবো, ঠিক আছে। সো Q1 চার্জ, কিউ চার্জকে কোন দিকে বিকর্ষণ করবে, ডান দিক বরাবর বিকর্ষণ করবে। তো এটা হচ্ছে F1 ধরো। আর কিউ চার্জকে কোন দিক বরাবর বিকর্ষণ করবে, বাম দিক বরাবর বিকর্ষণ করবে, এটা F2 ধরো। সো খেয়াল করো, এখন জাস্ট লিখলে হয়ে যাবে। F1 এর ভ্যালু কত, F1 এর ভ্যালু, সো 9 × 10⁹ Q1 × Q ডিভাইড বাই দূরত্ব ধরো হচ্ছে D, এটাও D এটাও D, সমান দূরত্ব D²। F1টা কার কারণে, F1টা হচ্ছে Q1 চার্জের কারণে Q এর উপর যে পরিমাণ বিকর্ষণ বল সেটা। সো Q1 × Q, সো 9 × 10⁹ Q1 কত, Q1 হচ্ছে 6 মাইক্রোকুলম, আর Q কত, Q হচ্ছে 2 মাইক্রোকুলম, ডিভাইড বাই D, D কত, 0.05 স্কয়ার। সো দেখো, আচ্ছা অযথা কেউ স্টিকার দিও না, ইয়েতে মিউট খাবা লাস্টে। স্টিকার কমেন্ট দেওয়া কিন্তু নিষেধ যে কোনো এডুকেশনাল গ্রুপে। স্টিকারকে স্প্যামিং হিসেবেই ধরা হয়। 0.05 স্কয়ার, 43.2 নিউটন। ঠিক আছে, এটা কোন দিকে আসলে একটু লিখে দেই পাশে। এটা হচ্ছে কোন বরাবর, F1টা Q2 বরাবর, Q2 চার্জ বরাবর।
আচ্ছা, অনুরূপ ভাবে F2 এর ভ্যালুটা আমরা বের করব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q2 ইন্টু কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। ওয়েট, এটা শুকায় গেছে, ইহা শেষ। ভালো করে লিখি, এটা শুকায় গেছে। তো F2 যেটা ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q2 ইন্টু কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q2 কত? দেখো F2 হচ্ছে Q2 এর কারণে F2 যে পরিমাণ মানে কিউ চার্জটাকে যে পরিমাণ বলে ঠেলবে, সো কত 4 মাইক্রোকুলম, কিউ এর ভ্যালু 2 মাইক্রোকুলম ডিভাইড বাই ডি স্কোয়ার 0.05 স্কোয়ার। সো এখানে আগের ক্যালকুলেশনটাতেই 6 এর বদলে 4 বসালেই হয়ে যাবে, যেটা কম হবে বোঝা যাচ্ছে, 28.8। কোন দিকে? এটা হচ্ছে Q1 বরাবর, সো হচ্ছে Q1 বরাবর। সো খেয়াল করে দেখো দুইটার বলের মানগুলো দেখো। F1 যেটা, এটার ভ্যালু হচ্ছে 43.2 নিউটন ডান দিকে, এবং বাম দিকের ভ্যালুটা কত 28.8 নিউটন। সো নিট ফোর্সটা কোন দিকে হবে? ডান দিকে 43.2 এবং বাম দিকে 28.8, বড়টা কোনটা? বড় হচ্ছে 43.2। সো আমরা লিখতে পারবো কি নিট ফোর্স ইকুয়ালটা হবে হচ্ছে কে বড়? F1 বড়, F1 মাইনাস F2, 43.2 মাইনাস 28.8, সো কত? 14.4 নিউটন। এবং এটা নিট ফোর্সের প্রযুক্ত বলের মান বের হলো। এবার হচ্ছে অভিমুখটা বলতে হবে কোনটা বড়, যেহেতু ডান দিকে বড়, সো Q2 বরাবর লিখে দিতে হবে। এই তো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমি কিছুদিন আগে, কিছুদিন কি মানে বেশ কিছুদিন হলো একটা প্রজেক্টটা ছিলাম, সেটা হচ্ছে এসএসসি সিকিউ প্রজেক্ট, এসএসসি তে টেস্ট পেপার সলভিং প্রজেক্ট 10 এমএসএরই। ওখানে যে দেখলাম এই সবগুলো ম্যাথ আছে। সো এগুলা যে তোমরা এত মনে করো ভালো মতো শিখতেছো, এখন আমি কারণ বুঝি না যে এগুলা কেন শেখাতে হচ্ছে। ওগুলো ওখানেই ছিল, তার মানে এসএসসি তে পড়া ফাঁকি দিছে আসলে, যারা এগুলা বলতেছো বুঝি না, পারি না। এই ম্যাথ গুলা, এই যে সিম্পল ম্যাথ গুলো, এগুলা কিন্তু এসএসসি তে ছিল। সো এগুলা কিন্তু বুঝতে কিন্তু টাইম লাগার কথা না, রাইট? তুমি যদি পড়ে আসো, তোমার যদি এসএসসি তে গ্যাপ থাকে, এইচএসসি তে গ্যাপ ফিল করা অনেক মুশকিল হয়ে যাবে। আহ, তুমি যদি আসলেই অ্যাডমিশনের চান্স পেতে চাও, তাহলে সেক্ষেত্রে পুরো বেসিক ঠিক রাখতে হবে। তোমাকে এসএসসির বইয়ে যদি ঝামেলা থাকে, তোমাকে দরকার হলে এসএসসি বই আবার পড়তে হবে, কিন্তু ক্লিয়ার করে আসতে হবে। আমরা কিন্তু ধরে নিয়ে করবো যে এসএসসির জিনিসটা তোমরা পারো, তারপরে হচ্ছে আমরা এইচএসসি পড়াচ্ছি, রাইট? কিন্তু ওইটা করাতে গেলে দেখা যাচ্ছে এই প্রবলেম সেই প্রবলেম, এটা কেন হওয়ার কথা না তো। এটা এসএসসির পড়া তো হয়ে যাওয়ার কথা আগেই তোমাদের, কারণ এসএসসির পড়া তো অত চাপ থাকে না ওই বয়সে। সো কেন হয় নাই, এটা তো একটা বড় একটা প্রশ্ন। সো যেহেতু পিছায় আসো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের, দেখো এই যে কুলম্বের সূত্র, এই কুলম্ব সূত্রেও পড়াতে গেলে কিন্তু একটা ক্লাসের বেশি লাগার কথা না, 1.5 ঘন্টার বেশি লাগা মানে কি তোমাদের বুঝাইতে হচ্ছে আমাদের টাইম লাগছে, কারণ তোমরা বুঝতেছো না। কেন বুঝতেছো না? কারণ হচ্ছে ওই এসএসসি তে আছে গলত, এই জন্য ক্লাস টাইম বাড়তেছে তোমাদের। দেখো 22-এর প্রতিটা ক্লাসে দেখো ক্লাস টাইম বেশি লাগতেছে 21-এর তুলনায়, কারণ হচ্ছে একুশ ব্যাচটা পড়েছিল হয়তো, বা হচ্ছে 1 বছর পরে যেহেতু পড়েছে কিছুটা পড়েছে, কিন্তু তোমরা শুরু করতেছো এমন ভাবে যে তোমরা কিছুই পড়ো নাই, একদম মনে হচ্ছে 9-10-এর জিনিসপাতি পড়াইতে হচ্ছে। তো ঝামেলা না এটা? বিয়োগ কেন? এই যে একজন বলতেছে বিয়োগ কেন, এই একজন তোমার ডান দিকে 43.2 তে টানতেছে, আরেকজন বাম দিকে টানতেছে, তুমি কোন দিকে যাবা? তুমি ডান দিকে যাবা নাকি বাম দিকে যাবা? তুমি তো কমন সেন্স দিয়ে বলার কথা, কোন দিকে যাবা, কিভাবে বের করবা? কত কত তোমার মোট ফোর্সটা কত, কিভাবে বের করবা? একটা থেকে একটা বিয়োগ দিয়ে দাও, তাহলে ডান দিকে সেম ওই পরিমাণ বলে তুমি চাপা, তাই না? সো এগুলাও তো এসএসসির বেসিক একদম। সো এগুলাও যদি না পারো তাহলে তো মুশকিল। তোমাদের বকাবকি করতেছি না, কিন্তু মানে বাস্তবতা দেখাচ্ছে যে তোমরা হয়তো করে আসছো, ফাঁকি দিয়ে আসছো, এবং এটার ফলাফল এখন ভোগ করতে হচ্ছে তোমাদের, মানে এত বেশি টাইম লাগছে আসলে।
পড়তে। আচ্ছা, এরপরে এটা করবা, এটা সলভ ইয়েতে চাচ্ছি, আমি কমেন্টে চাচ্ছি, অ্যান্সারটা বলবা। দুটি হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব 1 অ্যাংস্ট্রম হলে, মানে 10⁻⁻10 মিটার হলে তাদের মধ্যবর্তী কুলম্ব বল কত হবে? 2 মিনিট টাইম দিলাম, এটা নিজেরা করো, সব ডাটা দেওয়া আছে। হিলিয়ামের চার্জ জানতে হবে। কালকে কি তোমাদের কোনো ক্লাস ছিল রাতে 6 ঘন্টা টাইপের? কালকে কোনো ক্লাস ছিল 6 ঘন্টা তোমাদের? এই দেখি তো, তোমাদের গ্রুপে কাহিনী দেখি তো। তো 6 ঘন্টা ক্লাস কোথায়? গ্রুপের ফটোতে পাবো তো, হ্যাঁ। আহ, না তো, কালকে তো ক্লাস ছিল না। 4 ঘন্টা কোথায় ছিল? কোথায় সায়েম? হুম, দেখছি রেকর্ড গ্রুপে নাই কেন? হুম, না আসলে এত বড় ক্লাস রাখতে পরের দিন সকালে ক্লাস রাখা ঠিক না। এটা ঠিক, এটা ঠিক বলতে পারো। এত বড় ক্লাস যদি থাকে, 4 ঘন্টার একটা ম্যাথ ক্লাস, পোলাপান ঘুমাবে কখন? আমি তো মনে করো যে কালকে রাতে একটু কাজ করে ঘুমাইছি 1টার দিকে, তো আমারই উঠতে অনেক কষ্ট হয়েছে সকালে 9টার দিকে। তো পোলাপান ঘুমাবে কখন যদি হচ্ছে বেশি, মানে অবশ্যই তাহলে সকালে ক্লাসটা আজকে না দিলেই হতো, তো আমি জানি না। আচ্ছা, দুটি হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, তাহলে তাদের মধ্যবর্তী কুলম্ব বল কত হবে? সো খেয়াল করো, হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াসে আমরা কিন্তু চার্জের ভ্যালুটা জানি না, হ্যাঁ। এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের চার্জ কি? একটা নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। নিউট্রনের কোনো চার্জ থাকে না, প্রোটনের চার্জ থাকে। তাহলে প্রোটন কি ধর্মী? পজিটিভ। সো নিউক্লিয়াস হচ্ছে আলটিমেটলি পজিটিভ, এবং তার পাশে যে ইলেকট্রন গুলো থাকে তারা হয় নেগেটিভ। আচ্ছা, নিউক্লিয়াসটা পজিটিভ, সো এদের চার্জটা কত? হিলিয়ামের চার্জ হচ্ছে, খেয়াল করো, হিলিয়ামে কয়টা প্রোটন আছে, কয়টা নিউট্রন আছে? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, হিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সো প্রোটন আছে 2টা, নিউট্রন আছে 2টা। সো কার চার্জ আছে এর মধ্যে? এদের মধ্যে নিউটনের কোনো চার্জ নাই, সো প্রোটনের চার্জ আছে। সো প্রোটনের চার্জ নিয়ে কথা বলতে হবে। সো এখানে 2টা প্রোটন আছে, এখানেও 2টা প্রোটন আছে। এক একটা প্রোটনের চার্জ কত? সো প্রোটনের চার্জ, একটি প্রোটনের চার্জ হচ্ছে 1.61 ইন্টু 10⁻⁻19 কুলম প্লাস। তাহলে 2টা প্রোটনের চার্জ কত? সো এখানে চার্জ কত? এখানে কিউ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু, খেয়াল করো, এটার যে চার্জ, এটা হচ্ছে 2টা প্রোটন আছে নিউক্লিয়াসের ভিতরে, 2টা প্রোটন, একটা প্রোটনের চার্জ যদি এটা হয়, তাহলে 2টা প্রোটনের চার্জ হচ্ছে এটা 1.61 ইন্টু 10⁻⁹।
সো কিউ আর এখানে হচ্ছে কিউ। ডান। সো কিউ কিউ বের হলো এবং হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে হচ্ছে, বা আর ধরতে পারো ডি ধরতে পারো, ম্যাটার না, 1 অ্যাংস্ট্রম বা 10⁻10 মিটার। তাহলে এবার মধ্যবর্তী বলটা নির্ণয় করো। F ইকুয়াল টু 1/4πε0 k কিউ ইন্টু কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার। কিউ ইন্টু কিউ করলো কত আসে, তো আমরা করছি, সমস্যা নাই, এখানে মধ্যবর্তী কোনো মাধ্যম বলা নাই, সো কে এর ভ্যালু 1 ধরবো। কিউ ইন্টু কিউ, সো 2 ইন্টু 1.61 ইন্টু 10⁻19, এটাকে স্কোয়ার করতে হচ্ছে দুইটা মিলে, কিউ ইন্টু কিউ করলো। আর দূরত্ব হচ্ছে 10⁻10, তার উপরে স্কোয়ার। সো এখন করলেই হয়ে যাবে। এই যে অনেকে বের করে ফেলছো। নাইন, এই তোমাদের সাথে আমার অ্যান্সার মিলে না কেন? হ্যাঁ, এবার মিলছে মনে হচ্ছে। 9.33 ইন্টু 10⁻8 কুলম্ব, সরি নিউটন। আমার কি ভুল আসলো নাকি কোথাও? মনে হচ্ছে আমার ভুল আসছে একটা। আচ্ছা, এখানে দাঁড়াও। 9 × 10⁻9, 2 ইন্টু 1.61, 10⁻19, আর এখানে হচ্ছে স্কোয়ার, আর এখানে হচ্ছে 10⁻10, ঠিক আছে। আচ্ছা বলি, এখানে তুমি চার্জের জায়গায় যদি 1.61 না দিয়ে 1.6 দাও, খেয়াল করো, 1.61 না দিয়ে শুধু 1.6 দাও, তাহলে এখানে আসবে 2 ইন্টু 1.6, এবং সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা আসতেছে, যেটা তোমরা বলতেছো হচ্ছে 9.22। ঠিক আছে, সো দুইটাই কারেক্ট। এটা একটু বেশি কারেক্ট, কারণ এখানে আমরা ভ্যালুটা আরেকটা আরেকটা মান নিয়েছি। সো তোমরা এটা করলে করবা, সমস্যা নেই। তোমার যদি শুধুমাত্র 1.6 দিয়েও করো, তাহলে 2 ইন্টু শুধুমাত্র 1.6 থাকবে, তাও সমস্যা নাই। এগুলাতে কেউ মার্ক কাটবে না, যে দশমিকের পরে কয়টা ঘর নিল তার জন্য মার্ক কেটে দিবে, এরকম করবে না। কাছাকাছি একটা ভ্যালু আসলেই হয়েছে, ঠিক আছে। সো এটা কুলম্ব বলটা বিকর্ষণধর্মী, রাইট? হ্যাঁ। আচ্ছা, এরপরে এর পরের টপিকটা এক কাজ করি, আজকে জাস্ট ম্যাথই থাকুক। আজকে দাঁড়াও, আরেকটা ম্যাথ করে আজকে ছুটি দিয়ে দিচ্ছি, কুলম্বের সূত্র পর্যন্তই থাকুক। কারণ পরের টপিকটা আলাদাভাবে করাবো, কারণ ওই দিন আবার ম্যাথ করাইতে হবে, তো এই টপিক করায় আবার অনেকগুলো ম্যাথ, প্রাবল্য করায় ম্যাথ করতে হয়। সো হচ্ছে আমরা প্রাবল্য একদিন ভাবে আলাদাভাবে করব, বিভব আরেকদিন আলাদাভাবে করব। সো আপাতত হচ্ছে আমরা একটা ম্যাথ করতে দিই, ফাইনাল ম্যাথ। ধরো এরকম একটা সেটআপ, এখানে একটা বর্গক্ষেত্র বলা আছে, হ্যাঁ বর্গক্ষেত্র, এবং এই বর্গক্ষেত্রের চারটা কোণায় চারটা চার্জ আছে। ধরো টু মাইক্রোকুলম, Q2 ইকুয়াল টু, এটা Q1 প্লাস 2 মাইক্রোকুলম, Q2 ইকুয়াল টু মাইনাস 3 মাইক্রোকুলম, Q3 ইকুয়াল টু 4 মাইক্রোকুলম, আর কিউ তোমার কিউ কত বলবো, Q4 ইকুয়াল টু, একটু চিন্তা করি, হুম, মাইনাস 6, ধরো -6 মাইক্রোকুলম। প্রশ্ন হচ্ছে, এগুলা থেকে কিন্তু অনেক উদ্দীপক হয়, হ্যাঁ খেয়াল রাখবা, একটু সাবধানে শিখে নিতে হবে এগুলো। প্রশ্ন হচ্ছে Q2 এর উপর মোট বল কত, Q2 এর উপর মোট বল কত, ঠিক আছে। সো এটা আমরা একটু বের করতে হবে। সো এইটা বের করার আগে একটা ছোট একটা কনসেপ্ট একটু শিখে নাও।
ধরো যে তোমার কাছে এখানে একটা চার্জ আছে, এটাকে বললাম টেস্ট চার্জ, বা এই যে এটা গিনিপিগ, এবার মানে ফান্দে পড়া বগা, এটার উপরে কাহিনী হবে এখন। টেস্ট চার্জ আছে, এবং তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এর আশেপাশে মনে করো অনেকগুলা চার্জ দিলা। ধরো যে এন সংখ্যক চার্জ, Q1, Q2, Q3, Q4, Qn। তখন প্রত্যেকে কি করবে, Q1 কি করবে, যে দূরে গিয়ে মর বেটা। সো Q1 কি বলবে, Q1 বলে যে দূরে গিয়ে মর। সো Q1 তাকে দূরে যাওয়ার জন্য এদিক বরাবর বলবে যে যা, সরে যা, F1 ফোর্স প্রয়োগ করলো। Q2 তাই করবে, Q2 টাও তাকে দূরে ঠেলার জন্য এই বরাবর F2 ফোর্স প্রয়োগ করবে। Q3 কি করবে, দূরে ঠেলানোর জন্য এইদিকে বল প্রয়োগ করবে। Q4, F4, Qn, Fn। তাহলে দেখো এটার উপরে মোট কতগুলো বল প্রয়োগ করা হচ্ছে, সবাই দূরে ঠেলতে যাচ্ছে। F1, F2, F3, F4 এরকম করতে করতে Fn। তাহলে নিট বল কত, যেহেতু প্রত্যেকটা ফোর্স ভেক্টর, তাহলে আমরা বলতে পারি নিট ফোর্সটা কত, ইকুয়াল টু হচ্ছে F1, F2, F3 এরকম করে করে n সংখ্যক ফোর্স। সো এই যে দেখো কি হচ্ছে, এইটার উপরে এই টেস্ট চার্জের উপরে যেটা হচ্ছে কতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অনেকগুলা, এবং প্রত্যেকটা লব্ধি তাহলে নিতে হচ্ছে আমাকে। আমি যখন আলটিমেটলি বের করতে চাইবো কি পরিমাণে ফোর্স হচ্ছে, প্রত্যেকটা লব্ধি, লব্ধি বলতে কি এমন না যে জাস্ট মানগুলা পাইলা মানগুলা যোগ করে দিলা, ওরকম না। এটা কিন্তু ভেক্টর যোগ, রাইট? এটা হচ্ছে ভেক্টর যোগ। সো তোমাকে মানের খেয়াল রাখতে হবে, মানে অনেকগুলা ভেক্টর যোগ করতে হবে, আর কিছুই না। আমরা যেটা শিখছি ভেক্টর চ্যাপ্টারে, অনেকগুলা ভেক্টর কিভাবে যোগ করতে হয় ওইভাবে ভেক্টর যোগ করে দিতে হবে। ঠিক আছে? সো এই যে দেখো এখানে তোমার একটা বল আরেকটা বল আসে এসে 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 পোদ্দারি করে করে সবগুলো একটা নিট বল পাওয়া যাচ্ছে। সো এটাকে বলা হয় বলের উপরিপাতন নীতি। উপরিপাতন মানে হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যোগ হতেই আছে, প্রত্যেকে আলাদাভাবে যোগ হচ্ছে, বা সুপারপজিশন থিওরাম, বইয়ে দেখবা লেখা আছে। সো আলটিমেটলি তুমি যদি এটা নাও জানো তাও ম্যাথটা করতে পারো। 9-10 পোলাপান এই এই সূত্র না জানি ম্যাথ করে কমন সেন্স দিয়ে। কি করে, তারা দেখে যে Q2 চার্জের উপর, খেয়াল করো Q2 চার্জের উপর কে কে বল প্রয়োগ করবে, Q1 বল প্রয়োগ করবে, Q4 বল প্রয়োগ করবে, Q3 ও বল প্রয়োগ করবে, তিনটা চার্জ বল প্রয়োগ করবে। সো তারা যেটা করে প্রত্যেকটা বল আলাদা করে বের করে তারপর যোগ করে দেয়, বলের মোট বলটা বের করে। সো এই কাজই তো করে, রাইট? আগে হচ্ছে আমরা, তোমরা কি বলো, তোমরা হচ্ছে এটার রুলের অফিসিয়াল নামটা জানলা না, জানতা না, এখন অফিসিয়াল নামটা জানলা। বই দেওয়া আছে তাই করলাম আর কি, হ্যাঁ। বই যেহেতু মেনশন করা আছে তাই দেখাই দিলাম। সো আমরা হচ্ছে এই হাবিজাবি কাবিবাদ দিয়ে ম্যাথটা করি, কনসেপ্ট ছিল এটা। সো যতগুলো বল থাকবে, প্রাইভেট ব্যাচগুলোতে যেভাবে পড়াই এখানে কিন্তু এভাবে পড়াচ্ছেন না, এটা কোনো কথা? তুমি কি আমার শর্ট সিলেবাসের কোর্সে আছো, কি বলে 22-এর, তোমাদের ব্যাচের? ওইটাতে এত ম্যাথ করাই নেই যেটাতে এত, যেটা ম্যাথ করাইছি, কারণ ওইটাতে হচ্ছে কম ম্যাথই হয়ে গেছে, বলাবান বুঝে গেছে। এটাতে হচ্ছে তোমাদের ক্লিয়ার করার জন্য অনেক বেশি ম্যাথ করানো লাগতেছে। কুলম্বের সূত্র আমি ওই ব্যাচে পড়াইছি কত, 1.5 ঘন্টা, না 1.5 ঘন্টা না, 1 ঘন্টার ক্লাসে শেষ করছি। তোমাদের আজকে 3 ঘন্টার মতো রানিং চলবে কুলম্বের সূত্র। সো হ্যাঁ, তুমি বলতে পারো ওইভাবে পড়াচ্ছি না, ওইভাবে স্পিডে পড়াচ্ছি না, এটাতে স্লো যাইতে হচ্ছে আমাকে, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এক মানে এসএসসি তে সমস্যা ছিল। হয়তো আমার ব্যাচে একটু লাকি ছিলাম যে ওইরকম স্টুডেন্ট ছিল না যাদের এসএসসি তে সমস্যা ছিল। সো তাদের যখন তাড়াতাড়ি চলে গেছি বা খুব দ্রুত দেখা গেছে, তারা সবই বুঝছে। সো এই জন্য বলতে পারো প্রাইভেট ব্যাচগুলোতে যেভাবে পড়াই ওইভাবে পড়াচ্ছি না। ঠিক আছে? আমি প্রাইভেট ব্যাচে বলতে কয়টা ব্যাচে ক্লাস নিয়েছি, এটা এটা হচ্ছে তোমার এই আগের বছরে, আগের জামানার অ্যাডমিশন ব্যাচে 2020-এর, ওইটাতে তো অ্যাডমিশনে একটু বেশি ম্যাথ দেখানোই হয়। তারপরে হচ্ছে 21-এর ব্যাচে, 21-এর ব্যাচে তো এই চ্যাপ্টার নাই, 22-এর ব্যাচে এই চ্যাপ্টারটা আছে, ওটা পড়াচ্ছি। এবং অনেক আগের, আমার 1 বছর আগের বিগিনার টু মাস্টারেরটাতে তো একদম বেসিক সহ ভেঙে চুরে দেখানো, এইভাবেই দেখানো হয়েছিল। ইভেন ওইটাতেও কম টাইমে পড়াইছি, এটাতে এত পড়াই নেই। তোমাদের আমি 3 ঘন্টা কুলাম্বের সূত্র পড়াচ্ছি, এটা যদি কেউ করে তাহলে আমাকে এসে পিটাবে যে আপনি এতটা টাইম কেন জাস্ট একটা টপিকে দিলেন, তাহলে পুরো চ্যাপ্টার কবে শেষ করবেন?
কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের অন্তত এই ব্যাচটাতে কি হয় যে ওইটাই বুঝতেছো না তোমরা অনেক কিছু, অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করতেছো, তো হচ্ছে ক্লিয়ার করার জন্য অনেক বেশি ডিটেলসে পড়াতে হচ্ছে। এইটা যে এই হাবিজাবি কিন্তু আমি আমার ব্যাচে নাও দেখালেও হইতো, কারণ ওটা পোলাপানকে বলে রাখছি যে কিছু কিছু থাকবে বইয়ের জিনিস, জাস্ট রিডিং করলে বুঝে যাবা, কারণ এটার ম্যাথ আমরা অ্যাপ্লাই করেছি, কারণ ম্যাথে দেখা অ্যাপ্লাই করছি। সো এটা বুঝে যাওয়ার কথা এমনি। কিন্তু তোমরা না, তোমরা হচ্ছে প্রতিটা জিনিস মুখে চামচ দিয়ে না তুলে দিলে আসলে হয় না। তো এই জন্য হচ্ছে তোমাদের মুখে মুখে চামচ দিয়ে তুলে দিতে হচ্ছে প্রতিটা জিনিস। আচ্ছা, এরপরে ভাইয়া আরেকবার দেখো, আরেকবার এই যে ম্যাথের মধ্যে দেখবো আরেকবার কি হচ্ছে। সেই ম্যাথে প্রয়োগ করে দেখবো কি হচ্ছে। দেখো, কিউ টু এর উপর মোট বলটা কত? তো কিউ টু এর উপর মোট বল বলতে কিউ টু এর উপর বল কে কে প্রয়োগ করবে? প্রয়োগ করবে হচ্ছে কিউ ওয়ান চার্জ, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো কি হবে, বিকর্ষণ হবে না আকর্ষণ হবে? প্লাসটা মাইনাসটাকে কি করবে, আকর্ষণ করবে। সো তোমার যেদিকে পাচ্ছি আমরা এইদিকে, আরে শব্দ, এইদিকে হচ্ছে একটা আকর্ষণ বল এফ ওয়ান। আবার খেয়াল করো, এই প্লাস থ্রিটা কি করবে, প্লাস থ্রিটা সরি প্লাস ফোর মাইক্রোকুলম মাইনাস থ্রিকে আকর্ষণ করবে। তো এটা হচ্ছে এফ থ্রি। এবং এবং এই মাইনাস ফোরটা এই মাইনাসকে কি করবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? মাইনাসটা মাইনাসকে বিকর্ষণ করবে। তো এটা একটু নিচে লিখি, মাইনাস থ্রি মাইক্রোকুলম। সো এটা ছিল মাইনাস থ্রি মাইক্রোকুলম। ঠিক করে দিই আবার, মাইনাস থ্রি মাইক্রোকুলম। ঠিক আছে। সো এফ ওয়ান, এফ ফোর, এফ থ্রি, তাহলে তিনটা বল আছে এটার উপরে, তিনটা বলের লব্ধি বের করতে হবে। ঠিক আছে, তিনটা বলের লব্ধি বের করতে হবে। এখন লব্ধি সূত্র আমরা যেভাবে প্রয়োগ করি সেভাবে প্রয়োগ করলে হবে। তবে তবে হচ্ছে আমরা একটু সাবধানে যাব। প্রথমত ভেঙে চুরে দেখাবো তোমাদের। এটাকে আমরা ইজিলিও বের করতে পারি, অনেক ইজিলি বের করতে পারি। মানে তোমার হচ্ছে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বলের মান আগে বের করে ফেলো। এফ ওয়ান এর মান বের করো, এফ থ্রি এর মান বের করো, এফ ফোর এর মান বের করো। সো প্রথমত এফ ওয়ান এর মান, এফ ওয়ান এর মানের ইকুয়েশন হচ্ছে এটা 9 × 10⁻⁹। এফ ওয়ান কার কার মধ্যবর্তী বল বলো তো? এফ ওয়ান হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু এর মধ্যবর্তী বল। সো মানটা বের করছি, হ্যাঁ। সো আমি একটু লিখে ফেলি, এফ ওয়ান এর মান ইকুয়াল টু 9 × 10⁻⁹ কিউ ওয়ান 2 মাইক্রোকুলম, কিউ টু মাইনাস থ্রি মাইক্রোকুলম, ডিভাইড বাই দূরত্ব কত? ও আচ্ছা, দূরত্বটা বলি না, বর্গক্ষেত্র তো তুমি ধরে নাও হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ধরে নাও হচ্ছে 1 মিটার করে, সোজা করার জন্য 1 মিটার দেব। তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে কত, 1 মিটার, 1 স্কোয়ার। সো এটা গুণ আছে। সো এখানে কত আসে দেখি, 0.054, 0.054 নিউটন এফ ওয়ান এর মান। খেয়াল করো মান লিখছি এই জন্য নেগেটিভটা লিখি নাই, এখানে খেয়াল করো এখানে একটা নেগেটিভ চলে আসে না? আমরা দেখছিলাম আকর্ষণ ধর্মী হলে কি হবে, নেগেটিভ হবে, বিকর্ষণ ধর্মী হলে পজিটিভ হবে। কিন্তু আমরা নেগেটিভটা লিখি না, কারণটা হচ্ছে আমরা শুধু মানটা দেখছি যে এইদিকে কত বল কাজ করছে, এদিকে কাজ করছে 0.054 নিউটন। ওকে। আচ্ছা, এরপরে এফ ওয়ান এর মান গেল, অনুরূপ ভাবে এফ থ্রি এর মানটা বের করি। এফ থ্রি এর মান হচ্ছে 9 × 10⁻⁹, চার্জগুলোর ভ্যালু কত, 4 মাইক্রোকুলম, আর এখানে হচ্ছে 3 মাইক্রোকুলম, -3 মাইক্রোকুলম, ডিভাইড বাই
দূরত্ব কত 1, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে 1, সো এটা হচ্ছে এটারও মান দেখছি 0.108। তো F3 এর মান হচ্ছে এটা। এবার হচ্ছে F4 এর মান। F4 কার কার মধ্যে? F4 হচ্ছে এই Q4 এবং এই Q2 এর মধ্যে। সো 9 × 10⁹9, Q4 এর ভ্যালু কত? -6 মাইক্রোকুলম। সো -6 মাইক্রোকুলম, আর Q2 এর ভ্যালু কত? -3 মাইক্রোকুলম ডিভাইড বাই দূরত্ব। এখানে দূরত্ব কিন্তু 1 মিটার না, খেয়াল করো। এইটা 1 মিটার, এতটুকু 1 মিটার। তাহলে এইটা হচ্ছে অতিভুজ বা কর্ণ। এটা হচ্ছে √1² + 1² বা √2 মিটার, এতটুকু। সো এটা হচ্ছে √2, তার উপরে স্কয়ার। সো 9 × 10⁹9, 6, 3, 2, 0.081 নিউটন। ঠিক আছে। সো আমরা দেখো প্রত্যেকটা বলের প্রথম স্টেপ যেটা মানগুলো বের করা, প্রত্যেকটা বলের মান বের করে ফেলেছি। এখন কথা হচ্ছে এই তিনটা বলের লব্ধি লাগবে, এই তিনটা বলের কি লাগবে? লব্ধি লাগবে। ওকে, সো দেখো এগুলো একটু সরাই, ডাটাগুলো তো এখন আছেই আমাদের কাছে প্রত্যেকটা। সো আমি হচ্ছে একটু কাজ করি, এই ডাটাগুলো একটু লিখে ফেলি। হ্যাঁ, ডাটাগুলো একটু লিখে ফেলি, দাঁড়াও। সো F1 আমি একটু নিচে রাফলি লিখে ফেলি, কারণ হচ্ছে আমি বোর্ড মুছে দিব, তো আবার ডাটাগুলো আমার কাছ থেকে সরে যাবে। 0.054, এরপরটা ছিল F3 যেটা, সেটা ছিল 0.108 নিউটন, আর F4 যেটা, সেটা হচ্ছে 0.081 নিউটন। আচ্ছা, এবার দেখো, এবার মিশাই দিই এটা। এখন আবার বললো না যে এই ভ্যালুগুলো কেমনে বের করলাম? কুলম্বের সূত্র, জাস্ট নর্মাল কুলম্বের সূত্র প্রয়োগ করেছি, দূরত্বগুলো নিয়েছি, চার্জগুলো নিয়েছি, প্রয়োগ করেছি। আচ্ছা, F1। সো দেখো কে কে কাজ করছে এখানে, খেয়াল করো। এটা হচ্ছে F1টা হচ্ছে 0.054 নিউটন। এখানে হচ্ছে এটা হচ্ছে F1, এখানে হচ্ছে F3, এটার ভ্যালু কত? এটার ভ্যালু 0.108 নিউটন, এবং এই বরাবর 0.081 নিউটন, F4। আচ্ছা, এখন অ্যাঙ্গেলগুলো দেখতে হবে, অ্যাঙ্গেলগুলো কত কত, খেয়াল করো। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বর্গ যেহেতু, সো 90 ডিগ্রি। সো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? খেয়াল করো, এটা কোন রেখা বরাবর? এটা হচ্ছে কর্ণ বরাবর রেখা বরাবর, রাইট? এই যে তোমার হচ্ছে এই বলটা, এটা কিন্তু কর্ণ বরাবর রেখা বরাবর, কর্ণ বরাবর যে রেখা, সেই রেখা বরাবর। তাহলে খেয়াল করো, একটু জাস্ট খেয়াল করো এখানে সাবধানে, যে এই কোণটা 45। সো খেয়াল করো এই কোণটাও কিন্তু আলটিমেটলি 45ই হবে। চিন্তা করো, কারণ এই কোণগুলো হচ্ছে 45। এইটা 45 হলে এটা 45, এটাও 45। সো আমাদের যে কোণটা লাগবে সেটা হচ্ছে এই কোণটা। সো এগুলা একটু সরাই, এগুলা নিজে চিন্তা করলে বুঝবা যে এটা 45, কারণ একটা বর্গক্ষেত্র নিয়ে আমরা কাজ করছি। সো এগুলা বাদ, আমাদের লাগবে হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ? আমাদের লাগবে হচ্ছে এই F3 আর এই যে F4 এর মধ্যবর্তী কোণ। সো এটা হচ্ছে 90। সো আলটিমেটলি
এই অ্যাঙ্গেলটা কত? 135। F3 F1 90, 135। ঠিক আছে? কেন এটা করলাম? কারণটা হচ্ছে আমরা এই চিত্র সরাই দিতে পারি, কারণ এই চিত্র থেকে এখানে চলে আসছি আমরা, এটা বাদ। আমি জাস্ট ডাটাগুলো লিখে দিই। Q1 2 জাস্ট ছোট্ট করে আঁকায় রাখি। এটা হচ্ছে -6 মাইক্রোকুলম ছিল, 4 -3। সো এটা সরাই দিই। কার কার মধ্যবর্তী কোণ লাগবে, তোমার লাগবে? দেখো, এই চিত্রটাকে আবার আঁকাচ্ছি, ভালো মতো বুঝছো এটা কিভাবে বের করবা। সো 0.108, 0.081, 0.054 নিউটন। তিনটা বলের লব্ধি বের করতে হবে। কয় উপায় করা যায়? অনেক উপায় করা যায়। একটা হচ্ছে উপাংশ পদ্ধতি, উপাংশ নিয়ে নিয়ে লব্ধি বের করব। অথবা আরেকটা হচ্ছে, এই উপাংশটা পারবা তো, রাইট? উপাংশটা পারবা তোমরা। উপাংশ পদ্ধতিতে একাধিক ভেক্টর লব্ধি নির্ণয় শেখানো হয়েছে। সো এটা পারবা, এটা নিজেরাই পারবা, হোমওয়ার্ক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তাড়াতাড়ি করব, ক্যালকুলেটর দিয়ে মিলাই দিব এটা। ঠিক আছে? উপাংশ দিয়ে তোমরা হোমওয়ার্ক করবা যে মোট বলটা কত, তিনটা বল দেওয়া আছে, তাদের লব্ধি কত, এবং এই কোণগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 135 এবং এটা হচ্ছে 90। এখন আমরা বের করব হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, ইজিলি বের করব ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর ইউজ করে খেয়াল করো, এইটা মানে কত? এইটা মানে হচ্ছে, এই ক্যালকুলেটরের পদ্ধতিও তোমাদের জানার কথা ভেক্টর ক্লাসে। 0.108 এবং এটা এক্স অক্ষের সাথে বা ধনাত্মক অক্ষের সাথে আছে হচ্ছে এইটা, খেয়াল করো, এইটা আছে হচ্ছে 90 ডিগ্রি কোণে। সো আমরা 90 ডিগ্রি লিখলাম। প্লাস লব্ধি বের করছি, এইটা একটা বল, প্লাস 0.054, এইটা এই এক্স অক্ষের সাথে আছে হচ্ছে 90 আর 90 কত, 180 ডিগ্রি কোণে। প্লাস এইটা, এইটা কত ডিগ্রি কোণে আছে? এটা দেখো, এইটা এক্স অক্ষের সাথে আছে হচ্ছে 45 ডিগ্রি কোণে, তবে মাইনাস, কারণ ক্লকওয়াইজ অ্যাঙ্গেল গুলা পজিটিভ হয় আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল গুলা হয় হচ্ছে নেগেটিভ। সো এই যে এটার ভ্যালু কত, 0.081, এটা আছে হচ্ছে -45। এই তো, এটা ক্যালকুলেটর ইনপুট দিলে ইজিলি হচ্ছে আমাদের এখন ভ্যালুটা বের হয়ে চলে আসবে। সো আমাদের উপাংশ করারও দরকার হবে না। সো আমি একটু দেখাই ক্যালকুলেটরে কিভাবে করব। যে কোনো ক্যালকুলেটরে এটা করার জন্য প্রথমত তোমাকে কমপ্লেক্স মোডে আসতে হবে। কমপ্লেক্স। সো আমরা হচ্ছে মোডে যাব, মোডে যাওয়ার পর কমপ্লেক্স হচ্ছে এখানে 2, দেখো যে 2 হচ্ছে কমপ্লেক্স। সো 2 চাপবো। সো এটা ইএস প্লাসও করতে পারবা, ঠিক আছে? ইএস প্লাসও করতে পারবা, এটাতে করতে পারবা। সো দেখো ডাটা কি কি, ডাটা হচ্ছে 0.10890। সো সুন্দর মতো 0.108, তারপর অ্যাঙ্গেল আছে এই যে এখানে, অ্যাঙ্গেল চাপবো 90, প্লাস 0.054, এখানে কত আছে, 180। এটা কিন্তু তোমার হচ্ছে ভেক্টর ক্লাসেই হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? সো আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি, কারণ আমরা ভেক্টর অ্যাপ্লাই করছি জাস্ট, আর কিছুই না। এটা -45, সো হচ্ছে -45। সো এটা আসবে একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে হচ্ছে 8 থেটা, মানে হচ্ছে অ্যাঙ্গেল এবং ইয়েটা চেঞ্জ করবো, 0.508, 86.305 ডিগ্রি। সো আমি বলি এটার অ্যান্সার কিরকম আসলো। 0.0508, 86.3 ডিগ্রি। 86.3 বলতে এই চিত্রে কোথায়? এই চিত্রে খেয়াল করো, এটা তো এক্স অক্ষ ধরেছি। সো এই চিত্রে তিনটা বলের লব্ধি, এইটা, এটা এবং এটার লব্ধি হচ্ছে 86 ডিগ্রিতে। সো পুরোপুরি 90 না, 86 ডিগ্রি ধরো, এরকম 86.3 ডিগ্রি, এবং ভ্যালুটা হচ্ছে 0.508 নিউটন, 0508 নিউটন। সো তুমি যদি উপাংশ পদ্ধতিতে করো তাহলে একই অ্যান্সার আসবে, আমরা ক্যালকুলেটর পদ্ধতিতে করলাম একই অ্যান্সার আসবে। এটা চাইলে অ্যাপ্লাই করতে পারবা বোর্ডে, সমস্যা নাই।
এটা এমন কোনো আসমানি জিনিস না যেটা হচ্ছে টেকনিক, টেকনিক না, এটা হচ্ছে বেসিক। এটা একটা বেসিক ওয়ান টাইপ অফ, যে হচ্ছে আমরা ভেক্টরকে এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, সো সমস্যা হওয়ার কথা না। তবুও যদি সেফ থাকতে চাও উপাংশ দিয়ে তোমরা ট্রাই করতে পারো, একই অ্যান্সার আসবে। সো 0.508। তোমাদের অ্যান্সার কি আমার সাথে ভুল আসতেছে নাকি? তাহলে হচ্ছে অ্যান্সারটা আমি জাস্ট আরেকবার একটু চেক করি ম্যানুয়ালি, সমস্যা কি? তাহলে আমি বলে দিচ্ছি সমস্যা আছে কিনা। 0.054 আছে হচ্ছে 180-তে, 54 180-তে। আর তারপরে এইটা আছে 0.10, এইটা আছে 90-এ, 90-এ প্লাস হচ্ছে, আর এটা আছে 0.081 আছে হচ্ছে -45-এ। এমন হতে পারে যে প্লাস দিয়ে দিয়েছে আমি ভুলে, এটা এটা হইতে পারে, কিন্তু অপশনে যাই, পয়েন্টে যাই, 0.05886। শোনো, তোমাদের যেটা আসছে ওইটা কিন্তু একটা হচ্ছে বলি, তোমাদের কারো কারো যেটা আসছে এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার আসছে, কারণ আমরা কমপ্লেক্স মোডে আসছি, মানে এইটা ইকুয়াল টু আসছে হচ্ছে 3.27 ইন্টু 10⁻³ প্লাস আই অফ 0.0507 আসছে তোমাদের। হ্যাঁ, এটা আসছে ক্যালকুলেটর করলে সরাসরি। সো ক্যালকুলেশনটাকে এরপরে হচ্ছে আর থেটাতে কনভার্ট করতে হয়। এই ভেক্টর ক্লাসে এটা দেখাইছে না? যদি না দেখিয়ে থাকে তাহলে হচ্ছে এক কাজ করবা, সেটা হচ্ছে আমার ইয়েতে যাবা, একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, এই ভিডিওটা দেখবা, ক্যালকুলেটর পদ্ধতি। হ্যাঁ, একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় ক্যালকুলেটর পদ্ধতি, এটা একটু দেখে নিও চেক করে। আমার ভিডিও করা আছে, আমার চ্যানেলে করা আছে। আমার নাম দিয়ে সার্চ দিয়ে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় এটা সার্চ দিলেই তুমি হচ্ছে একটা ভিডিও পাবা ক্যালকুলেটরে দিয়ে করা। ক্যালকুলেটর সেখানে হচ্ছে অনেকগুলা ভেক্টর, 4-5টা, যতগুলা ভেক্টর থাকুক তুমি লব্ধি নির্ণয় করতে পারবা ক্যালকুলেটর পদ্ধতিতে। ওখানে ডিটেলস আমি বলে দিয়েছি, বড় ভিডিও যেহেতু ডিটেলসে বলা আছে যে কোন স্টেপের পর কোন স্টেপে যাইতে হবে, তুমি যে কোনো ক্যালকুলেটর নিয়ে এটা করতে পারবা। একটু দেখে নিও। হ্যাঁ, দেখে নিও, কারণ ক্যালকুলেশনটা এখানে এত ডিটেলসে বলা সম্ভব না। আমি লিঙ্কটা দাঁড়াও এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে এটাই করতে পারবা, দেখে নিও পরে। কারণ এটা নিয়ে আবার টাইম করার দরকার নাই, লস করার দরকার নাই। আর নাইলে তো বললাম উপাংশ পদ্ধতিতে করো, একটু বড় হবে, উপাংশ করলে একটু বড় হয় আর কি, এই জন্য হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করলে ফাস্টার হয় আর কি। একটু দাঁড়াও। উম, একটু দাঁড়াও, আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা বের করি। ফার্স্ট পেপারের ক্রিয়েটেড প্লেলিস্ট, প্লেলিস্টে হ্যাঁ ভেক্টর, এখানে হচ্ছে শেয়ার, কপি লিঙ্ক, আসতেছি, দাঁড়াও চলেই আসছি। কপি করা হয়ে গেছে, এখন জাস্ট পেস্ট করবো তোমাদের কাছে। দেখো কমেন্টটা পিন করে দিয়েছি। হ্যাঁ, এই জিনিসটা লাগবে, একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় টেকনিকটা তোমাদের জানা লাগবে। কারণ দেখো এই ক্লাসগুলো কিন্তু আমি মানে শুধু এইচএস এর জন্য নিচ্ছি না, একদম অ্যাডমিশনের জন্য নিচ্ছি, যে তোমার যেন অ্যাডমিশনের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়, এরপরে যখনই তুমি যেখানে অ্যাডমিশনের ক্লাস করো জাস্ট কিছু এক্সট্রা ম্যাথ করলে হয়ে যাবে, বেসিক নিয়ে আর চিন্তা করা লাগবে না। সো এই জন্য একটু স্লো যাচ্ছি। দেখো একটা টপিক, এই টপিকটা তোমার অনেকেই যেটা করে, অনেক জায়গায় দেখবা, তোমরা যদি ইউটিউবে সার্চ দাও, এই যে কুলম্বের সূত্রের টপিকটা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবে। আমরা এটা 3 ঘন্টা ধরে করলাম, কারণটা কি? কারণটা হচ্ছে অনেক কিছু করাইছে, অনেক ডিটেলসে বলছে, সো একটু ডিটেলসে পড়ো। এটা পড়লে অনেক বেশি সুবিধা হবে, তুমি কোনো ম্যাথে আটকাবা না, শুধু টেস্ট পরীক্ষায় বলো, তোমার কলেজের পরীক্ষায় বলো, তোমার অ্যাডমিশন এইচএসসি কোনোটাতে আটকাবা না তুমি যদি ভেবে চলো। হ্যাঁ, জাস্ট একটু ডিটেলসে পড়তে থাকো, একটু হয়তো টাইম লাগবে, আমাদের টাইম লাগুক সমস্যা নাই, তোমাদের তো এখন ছুটি বলতে গেলে ওয়ান টাইপ অফ। সো তোমরা টাইম নিয়ে একটু পড়ো, দেখবা যে যেহেতু টাইম আছে টাইমটাকে ইউটিলাইজ করো, অনেক বেশি শিখবা, এবং এর ফলে যেটা হবে তোমাকে আটকাইতে পারবে না কেউ। সো কুলম্বের সূত্র নিয়ে তুমি খেয়াল করলে দেখবে, কুলম্বের সূত্রের বই যদি খোলো, যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই যদি খোলো, তাহলে যদি এখন পুরাটা সাবার করে ফেলতে পারবা তুমি কুলম্বের সূত্র।
যত ম্যাথ আছে শুধু কুলম্বের সূত্রটা, প্রাবল্য না, প্রাবল্য শুরু করি রে, জাস্ট কুলম্বের সূত্রের যত ম্যাথ আছে তুমি কিন্তু এক চান্সে করে ফেলতে পারবা, কারণ এতটা শেখানো হয়েছে। সো আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিনে হচ্ছে আমরা প্রাবল্য শুরু করবো। নেক্সট দিন বলতে বুধবার, হ্যাঁ, আমার ক্লাসগুলো সোম এবং বুধ করে থাকবে, সোম এবং বুধবার করে থাকবে সকালে 10:30টায়। ঠিক আছে।